সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন প্রবাস জীবন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা রেমিটেন্স যোদ্ধাদের সুখ দুঃখ নিয়ে আলাপ করে থাকি। আজ আমাদের সাথে আছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জনাব নাইম উদ্দিন। নাইম ভাই, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম। শুরুতেই জানতে চাইব আপনি কিভাবে প্রবাসে গেলেন, আপনার দেশ ছেড়ে প্রবাসে পা রাখার যে অভিজ্ঞতাটা ছিল সেই দিনটির অনুভূতিটি কেমন ছিল আপনার? আমার আব্বা বাইরে ওই দেশে ছিলেন, দুবাইতে আর কি। আমি যখন স্টুডেন্ট অবস্থা তখন একটু তো ছোটোখাটো সবাই দুষ্টমি করে, তো আমাকে বলে নাই যে আমি ভিসা হবে। ভিসা হওয়ার টিকিট হবে ধরেন মঙ্গলবার, আমাকে শনিবারে বলতেছে তোমার মঙ্গলবারের টিকিট। আর ওই সময় তো কান্না এসে গেছে, বন্ধু বান্ধব, ছাত্র জীবন, বিদায় নিতে পারেন না? বিদায় নিতে মানে কষ্ট হচ্ছে। তার যেদিন আজকে সকাল ভোর 5টায় আমার ফ্লাইট, ভোরবেলায় রাত্রে প্রায় 70-80 জন বন্ধু বান্ধব এসে গেছে, মানে বিভিন্ন সামানি। ওই সময়ের কথা বলতে গেলে তখন দুঃখ লাগে, আবার খুশি লাগতেছে। আমার ওই জায়গায় নেওয়ার জন্য প্রায় 8টা-10টা আখ নিয়েছিলাম আর কি, কুশিয়াল বলে যাকে আমাদের আঞ্চলিক ভাষায়। সব বন্ধুরা খেয়ে ফেলছে এরকম। আচ্ছা, আলহামদুলিল্লাহ সকালবেলা সবাই বন্ধু বান্ধব নিয়ে বিদায় দিয়ে আসছে, চলে গেলাম। যাওয়ার পর ওখানে আপনার পরিস্থিতি কেমন ছিল, কেমন লাগছিল? যাওয়ার পর পরিস্থিতি, আমরা 2005 সালে আমি গিয়েছিলাম। ওই সময় আমাদের চট্টগ্রামের লোক তেমন ছিল না, বাইরের দেশে সিলেটের, আমি যে স্থানে থাকি আজমান দুবাই আর কি, সিলেটের লোক বেশি। আমি যখন গেছি একা একা লাগতেছে, মানে মরুভূমি। মানে ওই সময় প্রবাসে এত ডেভেলপ হয় নাই, মানে কীরকম এটা বলতে পারতেছি না। যখন আমার ফ্যামিলি, আমার আব্বা ছিল, চাচা ছিল, চাচাতো বাইরে ছিল, তাদেরকে মোটামুটি তেমন কষ্ট হয় না, যেহেতু স্বজনরা ছিল আর কি। আচ্ছা, এখন আপনি ওখানে কি করছেন? আমি এখন, আমার আব্বা আগে ছোটো একটা প্রতিষ্ঠান ছিল, একটা রেস্টুরেন্ট ব্যবসা ছিল। এখন আলহামদুলিল্লাহ আমার নাইমাল নূর গ্রুপ হয়েছে, 7টা প্রতিষ্ঠান আছে আমার এখানে। আচ্ছা, কি পরিমাণ শ্রমিক ওখানে কাজ করছে? 40 জন শ্রমিক আছে আমার কাছে। 40 জন। ওখানে বাংলাদেশি কতজন আছেন? বাংলাদেশি 2 জন, ইন্ডিয়ান, আর সবগুলো বাংলাদেশি আমার। মাশাআল্লাহ। ওরা কি চট্টগ্রামের না দেশের অন্যান্য স্থান থেকে? বিভিন্ন ডিস্ট্রিক্টের আছে আর কি। চট্টগ্রাম আছে, নোয়াখালীর আছে, হাতিয়ার আছে, কুমিল্লার আছে। আপনার ওখানে প্রবাসীরা যারা আছেন আপনারা, সরকার কি করলে পরে প্রবাসীদের রেমিটেন্স আয় আরও বাড়বে বলে মনে হয়? আজকে প্রায় অনেক দিন ভিসা বন্ধ। ভিসার জটিলতা বড় সমস্যা এখন ওই দেশে। কারণ আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান করলাম, ভিসার জন্য ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারতেছি না। কারণ আমার একটা ব্যবসা থেকে লোক লাগবে 8 জন, হয়তো 6 জন, কিন্তু একজন ইনভেস্টার হয়তো ওই দেশে গেলে একজনের ভিসা বাইর হয়, তো একজন দিয়ে কীভাবে দেশ ওই প্রতিষ্ঠানটা চালাবে আর কি। মানে ভিসার জটিলতা যদি সমাধান হয় তাহলে আপনি আরও এখান থেকে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারবো। এখন বর্তমানে ভিসার জটিলতা 1 নম্বর সমস্যা এখন এটা। আচ্ছা, আপনি এখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা সময় অতিবাহিত করতেন। ওখানে যাওয়ার পরে লোকাল সংস্কৃতি, লোকাল ভাষা, এগুলোর সাথে কীভাবে মানিয়ে নিয়েছিলেন? ওইটা তো মুসলিম রাষ্ট্র, ঠিক আছে। সংস্কৃতি, ওদের সংস্কৃতি আমাদের সাথে সেম বরাবর মিলে। মানে আমরা যেরকম যেগুলো পালন করি, ঈদ, রমজান, সবগুলো ওরাই সেম পারে, তেমন আমার সমস্যা হয়নি সংস্কৃতি মিলিয়ে নিতে। ছোট ব্যবসা থেকে আপনার এখন 7টা রেস্টুরেন্ট, এই যে এই পথে আপনার চলা, এই পথ চলায় আপনার সমস্যাগুলো কি কি ছিল? আমি যখন 2005 সালে ওই দেশে যাই, তখন আমার ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা, ছোটোখাটো ব্যবসা ছিল। ওই সময় 200 দেরহাম বিক্রি হইতো আর কি, দেরহাম ওই দেশের আর কি, দুবাইয়ের। তো আমি যে দেখলাম যে আমার প্রতিষ্ঠান মোটামুটি, আমার একজন লোক ছিল, 3 জন বাইরের লোক। তো আমি দেখলাম যে আমার প্রতিষ্ঠানে বিক্রি করার উপযুক্ত দোকান এটা, মানে আমি চ্যালেঞ্জ করলাম যে আমি এটার পরিবর্তন করতে হবে। আমি এইটার পিছু পড়লাম আর কি। আমি যাওয়ার 7 দিন পর আমার আবার চলে আসছে। আমি তখন বাসাও জানি, কিছু জানি না, পরিচিত তেমন নাই। আর কান্নাকাটি শুরু করে দিচ্ছি, চলে আমার বাবাকে চলে আসতে হচ্ছে ফ্যামিলির জন্য এখানে। চ্যালেঞ্জ করলাম, আমাদের এই সবগুলো 3 বছর এখানে থাকলাম। মানে ওই 200 টাকা দোকানে বিক্রি থেকে 5000 দিরহাম আমি বিক্রি করছি এই 2 বছরের ভিতরে। মানে পরিবর্তন হয়ে গেছে। ভাষার যে সমস্যাটা ছিল, আপনি লোকাল ভাষা তো বোঝার কথা না, কিভাবে সেটা? না, আমাদের লোকাল ভাষা যে আমার দোকানটা আসমান, এটা একটা নাইমে একটা গ্রামের সাইড, এখানে 90% হলো বাঙালি। আচ্ছা, এই দেশ থেকে যাওয়া 10% আরবি। তো আমার ভাষাটা এমন হয় নাই, সমস্যা হয়নি।
আপনি ওখানে বাঙালি কমিটির সাথেও জড়িত, আপনি ফতেহাবাদ প্রবাস ক্লাবেরও প্রবাসী পরিষদ, হ্যাঁ, প্রবাসী পরিষদে আছেন, হাটাদারি আবার সমিতি। হাটাদারি সমিতির ভাইস প্রেসিডেন্ট আছেন। এই কমিউনিটিগুলোর আপনাদের কাজ কি মূলত? আমাদের কাজ হলো মানবিক কাজ। যে আমরা প্রবাসী চিন্তা করেছি, আমাদের এক প্রবাসী ভাই ওইখানে মৃত্যুবরণ করেছে, তো অনেকের কাছে টাকা আছে, অনেকের কাছে টাকা নেই, যে আমরা লাশটা পাঠানোর জন্য এটা অনেকে কান্না করতেছে যে আমি কীভাবে লাশটা পাঠাবো, অনেকে টাকার জন্য ওই দেশে দাফন করতেছে। তো আমরা চিন্তা করলাম এরকম তো হবে না, তো আমরা 2018 সালে ওই দেশে কিছু যারা এরকম আমাদের মতো যারা বাইরে সবাইকে মিলে একটা আমরা সংগঠন করলাম, হাটাদারি সমিতি সংযুক্ত আরব আমিরাত। ওই সংগঠন থেকে আমরা চিন্তা করলাম যে আমরা প্রথম আমাদের পদক্ষেপ হবে আমাদের প্রবাসী যে কোনো ভাই রেডিমেড যোদ্ধা যেন এই দেশে মৃত্যুবরণ করে যে এই দেশে দাফন না করে, ওই 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 কথাটা থেকে আমরা হাটাদারি সমিতি করেছি আর কি। এখন আমরা যদি কোনো ভাই দুই দেশে মৃত্যুবরণ করে, এটা আলহামদুলিল্লাহ এখানে লাশটা আমরা যে কোনো প্রকারে আমরা এখানে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারি, এরকম বিত্তমান অনেক লোক আছে। সরকারি উদ্যোগ আছে না? সরকারি উদ্যোগ আছে না, সরকারি উদ্যোগ তাহলে অনেকে তো জানে না যে ওই কীভাবে লাশটা যে বাংলাদেশে পাঠাবে, ওই নিয়মকানুন জানে না। তো আমরা সহজ হয়ে গেছে আমাদের কারণে, কারণ এরা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, গ্রুপ আছে, কেউ বললে যে আমরা মারা গেছে, লাশটা আমরা খালাস আমরা সমাধান করে দিই। আমরা ওই দেশে লাশটা পাঠার যতগুলো সমস্যা সবগুলো সমাধান করে দিই, টিকিট বলেন সবগুলো। আর এই দেশে আমার প্রতিটি পরিবারকে 1 লাখ টাকা করে আমরা দিয়ে থাকি হাটাদারি সমিতির পক্ষ থেকে আর কি। আমরা শিক্ষা খাতে কাজ করে থাকি, রমজান ইফতার সামগ্রী দিয়ে থাকি। তারপর অসুস্থ রোগী, কোনো মেয়ে বিয়ে দিতে পারছে না, ওদেরকে আমরা সাহায্য করে থাকি, শিক্ষাভিত্তিক আমরা দিয়ে থাকি, দারিদ্র্য বিমোচন। তার অনেক অসুস্থ রোগী আছে যারা চিকিৎসা করতে পারতেছে না, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মানে এটা বলতে গেলে অনেক কিছু। যারা অদক্ষ শ্রমিক যায়, যারা প্রতারিত হয়, ধরেন এক বিষয় গেলে ওখানে গিয়ে ওই কাজটা সে পায় নাই, তখন এই জাতীয় যারা বিপদে পড়ে তাদের জন্য আপনাদের কেমন উদ্যোগ থাকে? প্রথমে ওই যারা অদক্ষ শ্রমিক, এখানে 100-এর মধ্যে 70% যায় অদক্ষ শ্রমিক। এখানে কি বলে আমাদের ফ্যামিলি যারা গার্জিয়ান আছে, যারা আমাদের এলাকার মানুষ আছে, কী বলে আমার সন্তান 18-20 বছর হয়েছে, সন্তানকে আমি কন্ট্রোল করতে পারতেছি না, কোনো কাজ জানে, হাত বিনা জানে, লেখাপড়া ভালো মতো করে না, আমরা কী করি টাকার জোরে একে বিদেশে পাঠাই দিই, কিছু করার নেই। এখন আমরা কীভাবে পাঠাই, দালালের মারফতে পাঠাই দিই তাকে। এখন দালালের ভিসাটা অরিজিনাল ভিসা কিনা, যেখানে কাছে এখানের ভিসা কিনা, এগুলো দেখতেছে না, পরিবারে দেখতেছে না, এখানে আমরা পাঠিয়ে দিলে হয়ে যায়। তো ওইখানে অনেক নানা সমস্যা পড়তেছে এখানে। পথে একটা রুমে আমার পার্সোনাল একটা রুম আছে, এই দেশের কথা বলতেছি, ধর 12 ফিট বাই 12 ফিট, আমরা থেকে একজন সর্বোচ্চ 2 জন, ওই 12 ফিট বাই 12 ফিট রুমের মধ্যে 20 জন ফুজি থাকতেছে, কিছু করার নাই। ওরা যার দালালের মারফতে গেছে, দালাল মারফতে গিয়ে বিশ্রে ওইখানে দিয়ে ওদের লোককে দিয়ে দালালরা ফটছে ওইখান থেকে, দালালরা কোনো হদিশ নেই। তো আমার কথা হলে যে যারা যাবেন দক্ষ কাজ শিখে যাবেন। আমার মেট্রিক, ইন্টার, ডিগ্রি ফার্স্ট বলেন, ওই লেখাপড়ার ওইখানে কোনো বেল নেই, এক গ্রাজুয়েট হয়ে যেতে হবে। আর এক হাতবিদ্যা, হাতের যে কাজ, এটা রাজমিস্ত্রি হোক, এটা সেলাই পেইন্টের কাজ হোক, মানে কনস্ট্রাকশন কাজ, এটা গাড়ির মেকানিক্যাল কাজ হোক, মানে কাজটা শিখে যেতে হলো। হাতের কাজ হলে বেটার ওই দেশের জন্য। যারা এখান থেকে শিখে মানে যেতে পারে না, ওখানে গিয়ে যখন কোনো কাজ পায় না, তখন আপনারা ওদের জন্য কি করেন? আমরা ওদের জন্য তো আমরা মোটামুটি আমাদের এখানে একটা কমিউনিটি আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কেউ যদি আমাদের কাছে এরকম আবদার করে বিভিন্ন আমার বন্ধু বান্ধব সবার সাথে মানে সবাইকে মিলে একটা কাজটা জোগাড় করে ওদের সমস্যা হয় না। আপনি প্রবাস জীবন আর দেশে যে জীবন, পরিবারের সাথে কিভাবে ব্যালেন্স করেন? না, পরিবারের সাথে ব্যালেন্স করি, বর্তমান তো অনলাইনের যুগ, ঠিক আছে। এরপরে বাইরে থাকি, পরিবার, দেশ আর বিদেশ, তা আপনি কোনো সময় বাইরে গেছে আমি জানি না, কিন্তু 4-5 দিন ফ্যামিলি ছাড়া থাকলে কীরকম কষ্ট, এটা যে থাকছে বুঝবে। হয়তো আমরা বছরে এখানে থাকতেছি 6 মাস, 8 মাস, 1 বছর, বোধকে 3 বছর আসতেছি, কিন্তু অনেক বেদনাদায়ক। এরপরে অনলাইন যুগ, এখন ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, কথা বলতে পারে যখন মন চায় তখন, রাত না দিন নাই। আর এখন বর্তমান তো 4-5 বছরের ছোটো বাচ্চারাও এখন মোবাইল সবগুলা এক্সপার্ট, ওরা বাবার জন্য মন চাইলে সঙ্গে সঙ্গে ফোন করে দেয়। বিদেশ যাওয়ার পরে আপনার এমন কোনো দুঃখ আছে কিনা যেটা আপনাকে এখনো কাঁদায়? বিদেশ যাওয়ার পর অনেক দুঃখ। প্রথম দুঃখ হলো এখানে জীবন আর প্রবাস জীবন অনেক পার্থক্য। এই দেশে যখন ছিলাম, ওই স্কুল জীবন বলেন, কলেজ জীবন বলেন, ফুটবল খেলা বলেন, ওই স্মৃতিটা তো আর পাওয়া যাবে না। মানে মাঝে মধ্যে মন চাই ওইটা হলো প্রবাসটা দেওয়াল ছাড়া জেলখানা বলে আর কি। এখানে জেলখানার মধ্যে লোক থাকলে এটা কীরকম বন্দি লাগে, কিন্তু ওই দেশটা দেওয়াল ছাড়া জেলখানা।
ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন তো ওখানে আপনার বড় প্রতিষ্ঠান আছে, ভালো ইনকাম আছে, ওখানেই থেকে যাবেন না দেশে ফিরবেন? না, ওইখানে থাকার কোনো পরিকল্পনা থাকলেও থাকতে পারবো না, কারণ ওইখানে বয়সে একটা সীমাবদ্ধতা আছে, যে একটা লিমিট আছে। আমরা ওই বয়সে 65 বলে 67 বলে ওরা আমাদের 500টার ভিত্তি করে একটা ওই পর্যন্ত আমরা থাকতে পারবো। তো ওইখানে থাকার কোনো পরিকল্পনা নেই, আমাকে স্বদেশে আসতেই হবে বাধ্যতামূলক। আপনারা যে মানবিক কাজগুলো করে থাকেন, এই মানবিক কাজগুলো একটু বিস্তারিত বলেন। বলতে গেলে অনেক কিছু বলতে হয়। একটা কথা উদাহরণ দিই, দুই একটা। আজকের থেকে 4 মাস আগে আমি একটা বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম। একটা আমাদের পরিবেশে বাড়ির একটা মেয়ে আমাকে দেখা করে বলতেছে যে ওর মেয়ে বড়টা আমি আমার বন্ধু বান্ধব, তারপর প্রবাসী পরিষদ আর সবার থেকে সহযোগিতা করে বিয়ে দিয়েছিলাম আর কি। তো অনুষ্ঠানে ও দিয়েছে আজকে তো 1 বছর আগে। ওর মেয়ে 3টা, এখন 2 নম্বরটা বিয়ের উপযুক্ত হয়েছে। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ও আমাকে ওখানে আমার সাথে দেখা হয়েছে। ও বলতেছে যে আমার মেয়ে মেসেজের জন্য এখন করা আসতেছে, মানে ছেলের পক্ষ দেখতে আসবে, এরকম উপযুক্ত হয়েছে। এখন কি আমার সাথে কথা বলে নাকি মেয়ে দেখাবে, আচ্ছা, মানে আমার থেকে অনুমতি নিচ্ছে যে আমি মেয়েটা দেখাবো। এখন কি করা যায়? বিয়ে দেওয়ার তো খরচ লাগবে। তা আমি বলছি দেখাবো, আলহামদুলিল্লাহ যতটা আমাদের সমিতি আছে, আমরা যা করতে পারি, ব্যক্তিগত বলেন, সমিতি বলেন, এলাকার অনেক বিত্তমান সবার থেকে বলে ঠিক আছে আলহামদুলিল্লাহ তুলে দেবো। ওই আশাটা দিলাম, আর কিছু করার নেই। আর একটা বাবা একটা মেয়ের যখন বিয়ে হয়, যখন আমার আজকে থেকে 1 সপ্তাহ আগে একটা বাবা আসছে আর কি, কীরকম মিনিত করে এরকম খান্না জড়িত বলতেছে আমার মেয়েটা উপযুক্ত হয়েছে। আচ্ছা, আপনারা যারা প্রবাসী আছেন, সরকারের তরফ থেকে প্রবাসী ডেস্ক ছিল, ডিসি অফিসে ছিল, এসপি অফিসে ছিল, ওই ডেস্কগুলো এখন অ্যাক্টিভ আছে কিনা? যেমন কারো জায়গায় জমি নিয়ে ঝামেলা হলে, কেউ কোনো বিপদে পড়লে প্রশাসন থেকে অগ্রাধিকার দিয়ে আপনাদের সহযোগিতা করার কথা ছিল। আমরা এই যোদ্ধা, আমরা অনেক পরিবার, আপনাকে কিছুক্ষণ বললাম যে 7 দিন আপনি বাইরে থাকেন, আমরা কীরকম কষ্ট লাগে। আমরা এরকম ফ্যামিলিকে সবগুলা ত্যাগ করে প্রবাসী কাছে দেশের উন্নতির জন্য, দেশের ভবিষ্যতের জন্য, দেশের পরিকল্পনার জন্য আমরা ওইখান থেকে চিন্তা করে আমাদের মা বাপ, আমি প্রবাসে গেলাম, আমি চিন্তা করে প্রথমে গেছিলাম কি আমার পরিবারকে সচ্ছল করার জন্য। আমার পরিবার সচ্ছল হওয়ার পাশে আমি চিন্তা আমার বাড়িটা একটা সচ্ছল, বাড়ির আশেপাশে যারা আছে ওইটা সচ্ছল চিন্তা করে যে আমাদের গ্রাম আমরা চিন্তা করি যে আমাদের ইউনিয়নে যারা আছে তাদেরকে একটু মোটামুটি একটু আর্থিক দুর্বল তাদের, তার বদলে আমাদের জেলার হাটাদের উপজেলা সবগুলো মোটামুটি একটা সমাধান করতে হচ্ছে। আমরা যদি প্রবাসী থেকে যারা আছে সবাই দেশে আসলে অনেক সাহায্য সহযোগিতা করতেছি, এরপর আমরা অনেক হয়রানির শিকার হচ্ছি। কীরকম হয়রানিগুলো? হয়রানি মানে কোনো একটা বিল্ডিং করতে গেলে যে এলাকার ওরে এটা বলবে যে আমার এটা আমার থেকে নিতে হবে, আমার এর থেকে নিতে হবে। আচ্ছা, যারা বিদেশগামী, যারা বিদেশ যেতে চায়, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলুন। না, যারা বিদেশ যেতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে তারা দক্ষ কাজ শিখে যাক, হাতবিদ্যা, হাতের কাজ লাজিম দরকার। হাতের কাজ না থাকলে ওই দেশে কোনো গ্রহণযোগ্যতা নেই। আর একটা গ্র্যাজুয়েট করতে হবে, এই শিক্ষাটা ভালোমতো হতে হবে। আর ওরা যারা ওই দেশে যেতে চায় তারা হলো দালালের কপ্পারে না আমার মতো, আমার কথা না গেলে নাই। বর্তমানে ওই দেশে কর্মসংস্থান আগে যেরকম এখন তেমন নাই। 800 টাকা 900 টাকা 1000 টাকা 1200 টাকা বেতন দেয়, অথবা 1200 টাকা স্যালারি, কোম্পানিতে 1200 টাকা বেতন দিলে এখানে 200-300 টাকা করা যায়। 800 টাকা 20-25 হাজার টাকা পড়তেছে। আবার 2 বছর পর বিচে লাগাতে হয়, অনেক খরচায়। আমার মনে হয় ওইখানে বর্তমান যে পরিস্থিতি, এইখান থেকে এই দেশে কর্মসংস্থান অনেক আছে। তো প্রবাসীদের পক্ষ থেকে আপনারা কমিউনিটির উদ্যোগে কি করতেছেন এখন? হাটহাজারী সমিতি সংযুক্ত এবং আমি ফতেহাবাদ প্রবাসী 2টা মানবিক সংগঠনের সঙ্গে জড়িত। এখন আমাদের চিন্তা এবং চেতনা মানবিক কাজ, আমাদের মনে আমার ব্যক্তিগত বলছে, মানবিক কাজটা আমার নেশা। আমি একটা অনেক সময় আনন্দ পাই করে। তো একটা লোককে সাহায্য করতে পারলে, মানে এই কিছু একটা আমার কাছে চাইলে আমি দিতে পারলে আমি আনন্দ পাই। এটা আমার কাছে আমার হেল্প করে, এটা বিনোদনের মতো হয়ে গেছে। আর আমার সবসময় টেনশন থাকে যে কেউ আমাকে, মানে অনেক সকাল বিকাল আমি যখন মানবিক কাজ করি, আমাদের এলাকায় আমার যথেষ্ট একটা সুনাম আছে, সবাই আমাকে চিনে, সবাই শ্রদ্ধা সম্মান ভালোবাসে অনেক করে। একটা কিডনি রোগী, যে যার অসুস্থ সে বুঝে কীরকম অসুবিধা। তো একে কিডনি ডায়ালিসিস করতে হয়, এটা করতে হয়, যে আমরা গিয়ে ও আমাদের খাতে আবদার করতেছে লিখিত আকারে, আমরা গিয়ে ওদের অনেক সাহায্য করে থাকি। তাই কিছুদিন আগে প্রায় 4.5 লাখ টাকা হাটহাজারীর পক্ষ থেকে আমরা শিক্ষাবৃত্তি অনুদান দিয়েছি। প্রতিটা ইউনিয়নকে 3 জন করে, যারা এসএসসি পাস করছে, যারা এসএসসি পাস করছে, যারা মেধাবী ছাত্র, তারা পড়তে পারতেছে না, মানে ভর্তি হতে পারছে না, তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি। এলাকার রাস্তাঘাট বলেন, এলাকার লাইটিং যে রোড লাইট, মানে কাজ আমরা যে প্রবাস অনেক কাজ করতেছি। কাজে আমাদের চিন্তা এবং চেতনা আমাদের গ্রাম, ইউনিয়ন, থানা, মানে পরিকল্পনা করা। আমার চিন্তা মানে কেউ যেন
অসহায় না থাকে, কেউ কোনো দরিদ্র ফ্যামিলি না থাকে। দীর্ঘদিন তো প্রবাস জীবনে আপনি আছেন, এই মুহূর্তে সরকার কি করলে পরে আপনাদের সেখানে আরও সুন্দরভাবে থাকা যায়, আপনাদের দেশে আসা যাওয়া থেকে কমিউনিকেশন থেকে শুরু করে সব কিছু আরও স্বাচ্ছন্দ্য করা যায়? ভিসাটা লাজুক করতে হবে আমাদের এখন। ক্যাটাগরি মানে ডাক্তার, কয়েকটা ক্যাটাগরির ভিসা খোলা আছে, শ্রমিক ভিসা বন্ধ। তা আমি একটা প্রতিষ্ঠান, আমার আগে 7টা প্রতিষ্ঠান, আমি এই আরও 2-1 বছর যে ভিসা বয়সের মধ্যে আমার 2-4টা প্রতিষ্ঠান খুলতে পারতাম, কিন্তু ভিসা জটিলতার কারণে আমি খুলতে পারতেছি না। আমি একজন, আমার দোকানে একটা স্টাফ, ও কাজ সবগুলো জানছে, একটা প্রতিষ্ঠান খুলবে, এই প্রতিষ্ঠান খুলতে পারতেছি না, আমার এখানে পড়ে গেছে। এর কাছে টাকা আছে, অভিজ্ঞতা আছে, বাড়ির জনবল সবগুলো আছে, কিন্তু শ্রমিক নেই। ধন্যবাদ নাইম ভাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রবাস জীবন অনুষ্ঠানে এতক্ষণ আমরা হাটাজারি থেকে সংযুক্ত আরব আমিরাত গিয়ে দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করছেন এমন একজন প্রবাসী আমাদের নাইম ভাইয়ের কথা শুনলাম। উনি অনেকগুলো মানবিক কাজের সাথে সম্পৃক্ত। উনার 2টা সংগঠন, ফতেহাবাদ প্রবাস পরিষদ, আবার হাটাজারি সমিতি, সংযুক্ত আরব আমিরাত, 2টো প্রতিষ্ঠানের মাধ্যমে, 2টো সংগঠনের মাধ্যমে ওনারা দেশে এবং বিদেশে যারা আছেন সবাই সুখ দুঃখে পাশে থাকেন। তো সর্বশেষ উনি যে দাবিটি তুলেছেন, আরব আমিরাতের আমাদের যে ভিসা জটিলতা আছে, এই জটিলতা সমাধান করার জন্য, কারণ উনি নিজে একজন উদ্যোক্তা, উনার ওখানকার শ্রমিক সংকটের কারণে প্রতিষ্ঠান রান করতে পারছেন না। তো এতে যদি আমার আরও 10 জন শ্রমিক যদি সেখানে যেতে পারে, আমার রেমিটেন্স পালে নতুন হাওয়া লাগবে। শুধু উনি নয়, এভাবে আমাদের অনেক আলোচকই বলেছেন সংযুক্ত আরব আমিরাতের যে ভিসা জটিলতা আছে এটি দ্রুত সমাধানের জন্য। আমরা প্রত্যাশা করব আমাদের প্রবাসী ভাইদের সুখ দুঃখ আমাদের সরকার শুনবে, তাদের দুঃখগুলো লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। আজ এ পর্যন্তই। অন্য কোনো একদিন অন্য কোনো অনুষ্ঠানে আবারও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।